দোতলা বাসের জানলার গায়ে বসবার জায়গা পাওয়া একটা সৌভাগ্যের ব্যাপার। অনেকটা দূর যেতে হবে আমাকে। বাসের অল্প আলোয় একটা বই খুলে আমি পড়ছিলাম। কতকটা সময় এইভাবে কেটে গেছে খেয়াল করিনি। হঠাৎ চোখ তুলে বাইরে তাকিয়ে দেখি আমার গন্তব্য আমি ইতিমধ্যে পেরিয়ে গেছি। রাত প্রায় 9:30। ব্যস্ত হয়ে বই মুড়ে উঠে দাঁড়ালাম। বাসে তখন বেশ ভিড়। আমার সিট ছেড়ে সবাই মাত্র বাইরে এসেছি। হঠাৎ আমার চোখে জগৎ সংসার অন্ধ হয়ে গেল। আমি পা দুমড়ে বসে পড়লাম। আরে আরে ও বসো, কি হলো? আরে মশাই, আপনাকে বলছি, কি হলো? ও করে একটা আওয়াজ করেছিলাম, শুধু হাত দিয়ে ঢেকে ফেলেছিলাম মুখ আমার। তারপর কয়েকটা মুহূর্ত কিছুই শুনতে পাইনি, আমি চোখেও দেখতে পাচ্ছিলাম না। একটু পরে অবশ্য আচ্ছন্ন ভাবটা কেটে গেল। শুনতে পেলাম 2-3 জন লোক জিজ্ঞাসা করছে, আরে আরে ও মশাই, কি হলো? আরে মশাই, আপনাকে বলছি, কি হলো? কি হলো? আরে কি হলো মশাই, কি হয়েছে? আমি হাত দুটো চোখের সামনে আনলাম। 2 হাত ভরা আমার রক্ত। তোর সাথে কাকের কথা, তখন কলকাতার পথে ঘাটে মানুষ খুন করার উৎসবের রেওয়াজ ছিল না। আহত ও নিহত মানুষ দেখলে লোকে ফেলে পালিয়ে যেত না। অন্তত চলন্ত বাসে অনেক লোক আমাকে ঘিরে ব্যাকুল হয়ে রইল। আমার যে ঠিক কি হয়েছে তা আমি নিজেই বুঝতে পারছিলাম না। আমার 2 হাত ভরা শুধু রক্ত, আমার মুখ দিয়ে গল গল করে রক্ত পড়ছে। কোনো ব্যথাও তখন টের পাচ্ছি না। লোকজন ধরাধরি করে আমাকে দাঁড় করালো। রক্ত তখনও পড়ছে অনেক কথা। অনেকে চিৎকার করে বাস থামালো। আমাকে কেউ জোর করে মেরেছে, কিন্তু বাসের কোনো লোক এতটাইকে দেখেনি। কেউ উদ্ধার করে নেমে চলে যায়নি। ব্যাপারটা এমন হঠাৎ হয়েছে যে আমি ভিড়ের মধ্যে হঠাৎ বসে না পড়লে কেউ লক্ষ্যই করতো না। কোনো কিছুর সঙ্গে ধাক্কা লাগার কোনো প্রশ্নই ওঠে না, সেখানে সেরকম কিছু নেই। একজন লোক আমার দিকে মুখ নিচু করে জিজ্ঞেস করলো, আপনার নাকে কে এরকম ভাবে ঘুষি মারলো? আমি রক্তাক্ত মুখ তুলে লোকটির দিকে চাইলাম। রক্তস্রোতে আমার বিস্ময় চাপা পড়েছিল, চোখেও যেন ঘোর লেগেছিল একটুখানি। আমি জিজ্ঞাসা করলাম। অনেকগুলি কণ্ঠ প্রশ্ন করল, আরে মশাই, কি চুপ পড়েছে? বাছের মধ্যে মেরে চলে যায়। আরে কে কে মারলোটাকে? হ্যাঁ, উত্তর নেই। কে মেরেছে কেউ ঠিক করতে পারছে না। একজনের হাত আমার মুখের সামনে বিদ্যুৎ গতিতে এগিয়ে আসতে দেখেছি। হয়তো সেই হাতে কঠিন কোনো জিনিস ছিল। খালি হাতে এতটা আঘাত লাগার কথা নয়। যে মেরেছে সে হয়তো এখনো এই বাসটিরই দোতলায় রয়েছে। দুর্ঘটনা নয়, কেউ আমাকে মেরেছে, এটা শুনেই আমার ব্যথা বোধ হতে শুরু করলো। অসম্ভব তীব্র ব্যথা। আপনি কোথায় যাবেন? আমি আমি এখানেই নামব। আমি এবার সোজা হয়ে চারিদিকে তাকালাম। অনেকেই আমার দিকে তাকিয়ে আছে, আর তাদের সবারই মুখ বন্ধুর মতো। যন্ত্রণা অনেকটা কমে গেল। আমি নামবার জন্য সিঁড়ির দিকে পা বাড়িয়েছি। একজন লোক বললেন,
আমি দেখছি আপনাকে। সাবধানে। আমার লজ্জা করে। অথচ উপকারী মানুষের প্রতি রূঢ় ব্যবহার করাও ঠিক আছে। শোভা পায় না। কোনো রকমে বললাম। তবু তিনি আমার হাত ধরলেন, তার সঙ্গে নামতে লাগলাম। তখন একটি রিনরিনে কণ্ঠস্বর বলে উঠল, বইটা যে রয়ে গেল। ময়ূরকণ্ঠী শাড়ি পরা একটি 23-24 বছরের মেয়ে, মোটামুটি সুশ্রী ও সব প্রতিভ, বইটা বাড়িয়ে ধরেছে আমার দিকে। আমি মুখে ধন্যবাদ না জানিয়ে শুধু কৃতজ্ঞতার ভাব দেখিয়ে বইটা নিলাম। বইটা হারালে খুব মুশকিল হতো লাইব্রেরি থেকে আনা। আচ্ছা, আপনাকে কে মারলো? মেয়েটি জিজ্ঞেস করল। এমনিতে এরকম একটি অচেনা যুবতী মেয়ে আমার সঙ্গে চেঁচিয়ে কথা বলতো না। আমার রক্তমাখা মুখ দেখে ওর মনে বুঝি দয়া হয়েছে। আমি বললাম, পৃথিবীতে আমার কোনো শত্রু নেই। মেয়েটি বোধহয় এরকম উত্তর আশা করেনি, তাই আমার কথা শুনে একটু সে হেসে ফেলল হঠাৎ। রক্তাক্ত চেহারায় মানুষকে দেখে কেউ হাসে না। বাস এর আগেই চলতে শুরু করেছে, আমাকে নামতে হবে পরের স্টপে। মেয়েটির প্রশ্ন, ওই চিন্তা আমার মধ্যে নতুন করে সারা জাগালো। কে মারলো আবার? কি দোষ করেছি আমি? হঠাৎ লেগে যাবার ব্যাপারও নয়, এত জোরে লেগেছে। কেউ যদি সামনাসামনি কোনো অভিযোগ জানাতো, ঝগড়া করতো, আচমকা মেরে বসতো, তাহলেও না হয় মানে বুঝতাম। তা না, কাপুরুষের মতোই আত্মগোপন করে কেন মারলো আমাকে? কোনো কাপুরুষের সঙ্গে আমার শত্রুতা থাকার প্রশ্নই ওঠে না। বাসটি ততক্ষণে চলতে শুরু করেছে। যে ভদ্রলোক আমার হাত ধরে নামাচ্ছিলেন তিনি বললেন, এই ভাই, বাস রক্ষে। ভাই, বাস রক্ষে। বাস কিন্তু তবু থামল না। তিনি আরো জোর গলায় বললেন, এই যে দেখছেন না, রক্ষে, অ্যাক্সিডেন্ট এটা। ভদ্রলোক ব্যাপারটাকে নাটকীয় করতে চান। যন্ত্রণার মধ্যেও আমার লজ্জা হয়। আমাকে কেন্দ্র করে কোনো নাটকীয় ব্যাপার আমি পছন্দ করি না। অনেক লোক একসঙ্গে আমার দিকে তাকালে আমার শরীর কুঁকড়ে যায়। একতলার কিছু লোক ঘাড় ঘুরিয়ে তাকালো, কেউ খুব একটা কৌতূহল দেখালো না। কন্ডাক্টর দুইজনই নিচতলায় গল্প করছিল। তারা এগিয়ে এসে জিজ্ঞাসা করলো, কি হয়েছে? আমি তাদের কোনো উত্তর দিলাম না। বাস থামতেই নেমে পড়লাম। যন্ত্রণায় তখনও আমার মাথা ঝিমঝিম করছে। শরীরের কোনো জায়গার বদলে নাকে লেগেছে বলেই ব্যথাটা এত বেশি। না, রক্ত বন্ধ হয়নি তখনও। আমার প্রথমে চিন্তা হলো, রক্তটা বন্ধ করা দরকার। এদিকে অধিকাংশ দোকানপাটই বন্ধ হয়ে গেছে, আর কাছাকাছিও কোনো ডাক্তারখানা নেই। একটু হাঁটতে পারবেন? না, স্ট্রিটের কাছে না, ঠিক আছে, ডাক্তারখানা আছে। আমি কাছে একটা টিউবওয়েল দেখতে পেলাম। জানেন, আগে রক্তটা ধুয়ে নি। ওই তো টিউবওয়েল দেখা যাচ্ছে। আমার জামার রক্ত, রুমালটা জবজবে ভিজে, প্যান্টে এমনকি জুতোতেও রক্তের ফোঁটা পড়েছে। এই অবস্থায় রাস্তা দিয়ে হাঁটা আর যায় না। নিন। ভদ্রলোক পাম্প করতে লাগলেন। আমি জল দিয়ে ধুতে লাগলাম।
ঠান্ডা জলের স্পর্শে খানিকটা ভালো লাগলো, যেন অজানা কারুর স্নেহের মতো। নাকের মধ্যে জলের ঝাপটা দিলেও রক্ত বন্ধ হতে চায় না। সেই অবস্থায় হঠাৎ আমার মনে পড়ল, একটু আগে বইটা যে রয়ে গেল, বাসে দেখা ময়ূরকণ্ঠী শাড়ি পরা সেই মেয়েটির কথা, যে আসলে বইটা ফেরত দিয়েছিল। মেয়েটার মুখখানা খুব আচ্ছা, চেনা আপনাকে মনে কে হয়, মারলো? আপনাকে কে মারলো? যদিও কে মারলো? এ কথাও ঠিক, ওকে আমি আগে কখনো দেখিনি। কারুর কারুর ক্ষেত্রে হয় এরকম, একবার দেখলেই মনে হয় অনেক দিনের চেনা। কিন্তু মেয়েটি হাসলো কেন? আমার দূর অবস্থা দেখে ওর কি হাসা উচিত? আমি এতই অপমানিত বোধ করলাম যে আমার কান্না এসে গেল। তখন আমি চোখে মুখে জলের ছিটে দিচ্ছি, কেউ আমার কান্না বুঝবে না। ভদ্রলোক বললেন, কমেছে? হ্যাঁ, অনেকটা। কিন্তু আপনি আমার জন্য কষ্ট করে নামলেন কেন এখানে? না, আমারও এখানেই নামবার কথা, কাছেই বাড়ি। আপনি কোথায় যাবেন? আমি এখান থেকে 3B বাস ধরব। এক্ষুনি বাসে উঠতে পারবেন? শরীর দুর্বল লাগবে না? না, চলে যাব ঠিক। আপনার যদি খুব তাড়া না থাকে তাহলে আমাদের বাড়িতে একবার আসবেন, একটু বসে তারপর চলে যেতেন। এই তো খুব কাছেই আমার বাড়ি। না না, শুধু শুধু আপনাকে বিব্রত করতে চায় না। আপনি এমনিতে আমার জন্য যা সাহায্য করলেন। আরে মশাই, চলুন, অত ভদ্রতা করছেন কেন? বড় রাস্তার অদূরে গলির মধ্যে ভদ্রলোকের বাড়ি। ইতিমধ্যে নাম জেনে নিয়েছি, ওর নাম অনুপম সরকার, এক সরকারি অফিসের লাইব্রেরিয়ান। সদর দরজা খোলাই ছিল, কেমন চারিদিক অন্ধকার। সরু সিঁড়ি দিয়ে উঠতে উঠতে অনুপম বাবু বললেন, দেখবেন একটু সাবধানে, হ্যাঁ, আবার যেন ধাক্কা টাক্কা না লাগে দেখবেন। আমি নাকের উপর হাত চাপা দিয়ে রেখেছিলাম, অন্য যে জায়গায় লাগে লাগুক, আবার নাকে লাগলে আমি এবার ঠিক অজ্ঞান হয়ে যাব। নিস্তব্ধ বাড়ি। সিঁড়ি দিয়ে 1 তলা, 2 তলা, 3 তলা পার হয়ে গিয়েও অনুপম বাবু থামলেন না। আমার একটু একটু অস্বস্তি হতে লাগলো। কোথায় চলেছি? এত রাত্রে একজন সম্পূর্ণ অচেনা লোকের সঙ্গে এখানে না আসাই উচিত ছিল। আমি জিজ্ঞেস করলাম, কথালাই? অনুপম বাবু আমার হাত চেপে ধরে বললেন, আরে আসুন না, আসুন আসুন না। আমি অন্য একটা কথা ভাবলাম, এই লোকটার মতলব কি? আসলে কোথায় নিয়ে যাবে? এই লোকটাই আসলে মারেনি তো? এখন আমাকে ফুলিয়ে ভালিয়ে আবার নিয়ে যাচ্ছে আরো কঠিন শাস্তি দেবার জন্য। যদিও লোকটিকে আমি জীবনে কখনো দেখিনি, এর সঙ্গে আমার শত্রুতা থাকার কোনো কারণ নেই, তবু পৃথিবীতে অনেক অসম্ভব ব্যাপার ঘটে। আমি এবার থমকে দাঁড়ালাম। ভদ্রলোক সবলে আমার হাত চেপে ধরে বললেন, আরে মশাই, লজ্জা পাচ্ছেন কেন? আসুন। গলার আওয়াজ পেয়ে বোধহয় দরজা খুলে গেল। একজন মহিলা সেখানে দাঁড়িয়ে, কুচকুচে কালো রং, স্নিগ্ধ মুখখানা, 1 মাথা চুল। অন্ধকারের মধ্যে ভদ্রমহিলা প্রথমে আমাকে বোধহয় দেখতে পায়নি, হঠাৎ দেখতে পেয়ে মুখ দিয়ে একটা আর্ত শব্দ করলেন, তারপর ছুটে ঘরের মধ্যে কোথায় যেন চলে গেলেন।
অনুপম বাবু হেসে আমাকে বললেন, আসুন আসুন। আমার পক্ষে অত্যন্ত অস্বস্তিকর পরিস্থিতি, কিন্তু এখন আর ঘরের মধ্যে না গিয়ে উপায়ও নেই। বিরাট খাটের উপর দুটি বাচ্চা ঘুমোচ্ছে, ভদ্রমহিলা সেখানে নেই। ঘরে একটি মাত্র চেয়ার। অনুপম বাবু আমাকে বললেন, এই চেয়ারটাই বসুন। দাঁড়িয়ে রইলেন কেন? বসলাম। দূরে একটা ড্রেসিং টেবিলের আয়নায় দেখতে পেলাম আমার চেহারা। এমন বিসদৃশ্য এবং বোকা ভঙ্গিতে কোনো মানুষকে বসে থাকতে আমি এর আগে দেখিনি। একটু বাদেই মহিলা ফিরে এলেন এই ঘরে। নিজের স্বামীর সঙ্গে কোনো কথা বলার আগেই জিজ্ঞাসা করলেন, কি হয়েছে? আমার বদলে ওর স্বামী বললেন, ও ভদ্রলোক বাসে আসছিলেন জানো, হঠাৎ কি যে হলো, অদ্ভুত ব্যাপার। আমি বাধা দিয়ে বললাম, হঠাৎ লেগে গেছে। না জানো, কে যেন মেরেছে। কে মেরেছে? ভদ্র মহিলা আমার চোখে দিকে জানি বললেন, মারামারি করতে নেই। মানুষের সঙ্গে মারামারি করে কি লাভ? এতক্ষণ বাদে আমার হাসি পেল। উনি ধরে নিয়েছেন আমি মারামারি করেছি। এরকম হয় বোধ হয়, এক পক্ষের আঘাতে কি রক্তপাত হয় এতটা? আমি বললাম, না, মারামারির ব্যাপারই নয়, আমার বোধ হয় ধাক্কা টাক্কা লেগেছে কোথাও। এত রাত্রে আপনাদের খুব বিব্রত করলাম। আচ্ছা, আমি এবার চলি। কি, ওকে এই অবস্থায় যেতে দেওয়া যায় বলো তো? মহিলা বললেন, না, আজ আবার যাবার দরকার নেই। আপনি আজ এখানেই থেকে যান না, কোনো রকমে জায়গাটা হয়ে যাবে। আমি তৎক্ষণাৎ উঠে দাঁড়িয়ে বললাম, না না, তার কোনো দরকার নেই, আমাকে বাড়ি ফিরতেই হবে। মহিলা বললেন, আচ্ছা ঠিক আছে, একটু পরে যাবেন, এক্ষুনি উঠবার দরকার নেই। অনুপম বাবু আবার হাসতে হাসতে বললেন, করবি, তুমি প্রথমে ওকে দেখে পালিয়ে গেলে কেন? ভয় পেয়েছিলে? অনুপমের স্ত্রীর নাম করবি। এই কথাটার খুবই লজ্জা পেয়ে গেলেন, কেন প্রথমে বুঝতে পারিনি। খুব নিচু করে বললেন, না, ভয় পাইনি। ভদ্রমহিলা গায়ে ব্লাউজ পরে ছিলেন না তখন, শোয়ার জন্য তৈরি হয়েছিলেন। অচেনা পুরুষ দেখে তাই তাড়াতাড়ি পোশাক ঠিক করতে গিয়েছিলেন। করবীর বয়স 30-এর কাছাকাছি। আর একবার ওর দিকে তাকিয়ে মনে হলো, এরকম সুন্দরী নারী আমি জীবনে খুব কম দেখেছি। মুখের মধ্যে একটা কমনীয় ভাব, শান্ত দৃষ্টি। এই নারী বোধহয় পৃথিবীতে কোনো পাপের কথাই জানে না। পুরো ব্যাপারটাই আমার কাছে বেশ রহস্যময় লাগছিল গোড়া থেকে। ভদ্রলোক আমাকে ডেকে আনলেনই বা কেন? আজ তিনি আমাকে আরো থাকবার জন্য পেরাপেরি করলেনই বা কেন? ঘদ্দরের চেহারা দেখলেই বোঝা যায় এদের অবস্থা সচ্ছল নয়। করবী আমার দিকে আবার তাকিয়ে বললেন, নাকের উপর দুটো নখের দাগ বসে গেছে। কেউ খুব মেরেছে না? ভীষণ লেগেছিল তাই না? খুব লেগেছিল। আমি দেখলাম করবীর চোখে জল। আমার বিস্ময় বুকের মধ্যে আরো লাফিয়ে উঠল। উনি কাঁদছেন আমার কষ্টের কথা ভেবে। এরকম কখনো হয় না? আমি বললাম, ততটা লাগেনি।
করবি চোখ মুছলেন, আবার লজ্জিত মুখে বললেন, আপনি একটু বসুন, আমি এক্ষুনি আমি আসছি। অসহায়ভাবে অনুপম বাবুকে বললাম, আমাকে এবার সত্যি চলে যেতে হবে। আপনার নিশ্চয়ই এখনো খাওয়া দাওয়া হয়নি। দাঁড়ান, করবিকে না বলে তো যেতে পারবেন না। ওকে এখনো চেনেননি আপনি? প্রতি মুহূর্তেই আমার সন্দেহ হচ্ছিল, এদের বুঝি কিছু একটা মতলব আছে আমাকে নিয়ে। যদিও তার সঙ্গে করবীর চোখের জল ফেলাটা মেলাতে পারছি না। করবী ফিরে এলো, হাতে 1 কাপ দুধ আর 1 বাটি গরম জল নিয়ে। দুধটা আমাকে দিয়ে এগিয়ে দিয়ে বললেন, নিন, এটা খেয়ে নিন, অনেকখানি রক্ত বেরিয়েছে তো। আমি লাফিয়ে উঠলাম। অসম্ভব, এদের আর্থিক অবস্থা ভালো নয়, 2 বাচ্চা রয়েছে, এদের দুধ আমি খাবো কেন? কলকাতায় এই সব পরিবারে যে অঢেল দুধ থাকে না তা আমি জানি। না, না বললে হবে না। আমি কিছুতেই খাবো না। ওরাও দুজনে মিলে আমাকে দারুণ পেরাপেরি করতে লাগলেন। করবীর গলায় তো রীতিমতো হুকুমের সুর। এই দুধের মধ্যে বিষ মেশানো নেই তো? কিংবা ঘুমের ওষুধ? শেষ পর্যন্ত ওদের জোড়াজুড়িতে অতিষ্ঠ হয়ে আমি রীতিমতন বিরক্ত মুখে এক চুমুকে খেয়ে ফেললাম সবটা দুধ। কোনো প্রতিক্রিয়া হলো না। লাগছে না তো? করবী বললেন, আমার আর প্রতিবাদ করবার ক্ষমতাও নেই, যা হয় হোক। হাত পা ছড়িয়ে বসে রইলাম চুপ করে। উনি গরম জলে তুলো ভিজিয়ে খুব যত্ন করে মুছে দিতে লাগলেন আমার ক্ষত। সস্নেহে বারবার জিজ্ঞাসা করতে লাগলেন। আমার মুখের খুব কাছেই করবীর মুখ, কি বড় বড় 2টি চোখ, আঙুলগুলো যেন করুণা মাখা। আমার চোখ বুজে আসছিল বারবার। আমি কি স্বপ্ন দেখছি? এসব হচ্ছে কি? যাদের বিন্দুমাত্র চিনি না তারা আমাকে এরকম যত্ন করছে কেন? করবীর অনুরোধে আমাকে জামাটা খুলে ফেলতে হলো। মেয়েদের সামনে আমি কোনোদিন জামা খুলি না সাধারণত, কিন্তু আমার কোনো অজরই টিকল না। করবী সেই জামাটা বাথরুমে নিয়ে ভিজিয়ে দিয়ে আমাকে ওর স্বামীর একটা শার্ট পরতে দিলেন। প্রায় 1 ঘন্টা ধরে করবীর সেবা নেবার পর আমি সত্যি একসময় বিদায় নিলাম। করবী তার স্বামীকে হুকুম করলেন আমাকে সঙ্গে নিয়ে বাসে তুলে দিয়ে আসবার জন্য। অনুপমবাবু আমার শেষ আপত্তি সত্ত্বেও বেরিয়ে এলেন রাস্তায়। গোড়া থেকে আমি কত রকম সন্দেহ করেছিলাম, কিন্তু খারাপ কিছুই তো ঘটল না, শুধু সেবা আর যত্ন। রাস্তাটা বেরিয়ে কিছুটা আসবার পর আমার মনে পড়ল, তাই তো করবীকে সেরকম ভাবে কোনো রকম কৃতজ্ঞতা জানানো হলো না তো। অনুপম বাবুকে বললাম, আপনার স্ত্রী যা করলেন, করবী বড্ড ভালো জানেন ওর মতো মেয়ে হয় না। নিজের স্ত্রী বলে বলছি না, সে তো নিশ্চয়ই। আর একটু মিশলে দেখবেন পৃথিবীতে এই যুগে এরকম মেয়ে আর হয় না। যে কোনো মানুষ দুঃখ কষ্ট পেলে ও এত দুঃখ পায় জানেন? সত্যি এই যুগে এরকম মেয়ে। কি জানেন, আমার মতন একজন গরিবের সঙ্গে বিয়ে হয়েছে ওর। সারাদিন খাটাখাটনি করে বাইরে বেরোতে পারে না, তবু আমার ইচ্ছে হয় কি জানেন, বাইরের লোককে ডেকে ডেকে দেখাই, সবাইকে বলি দেখো এই যুগেও এরকম মেয়ে আছে। তাই আপনাকে আজ নিয়ে এলাম। আজ রাত্রির সমস্ত ঘটনাটাই রহস্যময়। কেন বাসে একজন মারল আমাকে, তারপর
কিরকম ভাবে এরকম একটি পরিবার সঙ্গে পরিচয় হলো, যাদের কাজ হচ্ছে বিনা কারণে উপকার করা। সম্পূর্ণ বিপরীত এই অভিজ্ঞতা। পরক্ষণে আবার মনে পড়ল, আমার আততায়ী তো আমার কোনো ক্ষতি করতে পারেনি। তার জন্যই অনুপম আর করবীর সঙ্গে আমার পরিচয় হলো। আমার লাভের পরিমাণটা অনেক বেশি। আততায়ীকে কথাটা জানানো দরকার। ধন্যবাদ বন্ধুরা। সবার প্রথমে শ্রী শ্রী বাবা গরুরাজ পূজার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি গল্পফালির পক্ষ থেকে। আমি অজয়, আর শুনছিলেন প্রখ্যাত লেখক সুনীল গঙ্গোপাধ্যায় লেখা কে বন্ধু কে শত্রু। ভালো থাকবেন। গড ব্লেস, টেক কেয়ার। ও হ্যাঁ, কেমন লাগলো জানাতে ভুলবেন।